হত্যা মামলায় মোজাম্মেল বাবু, শ্যামল দত্ত, শাহরিয়ার কবিরের 7 দিনের রিমান্ড। পৃথক মামলায় মেননের 9 দিনের রিমান্ড মঞ্জুর। ছাত্র জনতার উপর গুলিবর্ষণকারী রুবেলকে টঙ্গী থেকে গ্রেফতার। ভারতে অনুপ্রবেশের মামলায় জামিন পেলেন সাবেক বিচারপতি মানিক। মিয়ানমারে চলমান বৃষ্টি বন্যায় 226 জনের প্রাণহানি, নিখোঁজ কমপক্ষে 80। দুর্যোগে ক্ষতিগ্রস্ত প্রায় 6.5 লাখ মানুষ। শুভেচ্ছা, যমুনা নিউজে আমন্ত্রণ জানাচ্ছি। নুসরাত বৃষ্টির সাথে আছি। শিরোনামগুলো শুনছিলেন। হত্যা মামলায় সাংবাদিক মোজাম্মেল হক বাবু, শ্যামল দত্ত ও ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবিরকে 7 দিনের রিমান্ড দিয়েছেন আদালত। আর 10 দিন করে রিমান্ড চেয়েছিল পুলিশ। রমনা থানা হত্যা মামলায় মোজাম্মেল বাবু ও শাহরিয়ার কবিরকে রিমান্ডে জিজ্ঞাসাবাদ করা হবে এবং আন্দোলনের সময় হত্যাকাণ্ডে তাদের সংশ্লিষ্টতার প্রাথমিক প্রমাণাদির বিষয়েও আদালতকে জানান বাদীপক্ষের আইনজীবী। এর বিরোধিতা করে তাদের জামিন চান আসামি পক্ষের আইনজীবী। আর আত্মপক্ষ সমর্থনে আসামিদের কথা বলার সুযোগও দেন আদালত। তবে এজলাসে আইনজীবীদের হট্টগোলে ঠিকঠাক বক্তব্য উপস্থাপন করতে পারেননি তারা। ভাসানটেকের আরেক হত্যা মামলায় দৈনিক ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্তকেও 7 দিনের রিমান্ড দেন আদালত। এছাড়া যাত্রাবাড়ি থানার হত্যা মামলায় সাবেক রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজনের 5 দিনের রিমান্ড চেয়েছে পুলিশ। এই মোজাম্মেল হক বাবু স্বৈরাচারের পক্ষে জনগণের বিরুদ্ধে কথা বলে। শাহরিয়ার কবির গত 15 বছর যাবৎ এদেশের মানুষকে হত্যা, গুম করা এবং ইসলাম ধর্মের এবং বিরুদ্ধে কথা বলা প্রতিদিনে তার কাজ ছিল। তাদেরকে জিজ্ঞাসাবাদ করার জন্য এই হত্যার পিছনে আর কারা কারা জড়িত আছে এই সব বিষয়গুলিকে আর সামনে আনার জন্য, তদন্ত করার জন্য তদন্তকারী কর্মকর্তা 10 দিনের রিমান্ড প্রার্থনা করেন। আমরা বলেছি যে রিমান্ড নেওয়ার মতো কোনো উপাদান বা গ্রাউন্ডস নেই। শুধু মিথ্যা মামলায় উদ্দেশ্য প্রণোদিতভাবে এবং হয়রানি করার জন্য এই মামলায় রিমান্ড চাওয়া হয়েছে। এ পর্যায়ে আমরা সিএমএম কোর্টে যাচ্ছি। সহকর্মী নুরনবী সরকার আছেন সেখানে। নুরনবী, সাবেক রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজনের রিমান্ড শুনানি শেষ হয়েছে কিনা? যেমনটি আমরা দর্শকদের জানাচ্ছিলাম যে পুলিশ 5 দিনের রিমান্ড চেয়েছে। আর বাদবাকি শুনানিগুলোর ব্যাপারে একটু বিস্তারিত জানাবেন। নুরুল ইসলাম সুজনকে এখনো কোর্টে তোলা হয়নি। প্রথমে আমাদের কাছে খবর এসেছিল তোলা হয়েছে, কিন্তু সেটা ছিল রাশেদ খান মেনন এবং পুলিশের 2 জন সাবেক আইজিপি শহীদুল হক এবং আবদুল্লাহ আল মামুন। তো তাদেরকে গ্রেপ্তার দেখানো হয়েছে, আবদুল্লাহ আল মামুন এবং শহীদুল হককে। তাদের রিমান্ডের শুনানি হবে পরে। আর রাশেদ খান মেননকে শাহবাগ থানার একটি মামলায় মির্জা আব্বাসের উপর হত্যা চেষ্টা হয়েছিল, সেই মামলায় তাকে 3 দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে। পুলিশ 5 দিনের রিমান্ড চেয়েছিল। এখন পর্যন্ত এতটুকুই জানা যাচ্ছে। তবে আমরা শুনতে পাচ্ছি যে আদাবর থানার আরেকটি মামলা রাশেদ খান মেননকে 5 দিনের রিমান্ড 6 দিনের রিমান্ড দেওয়া হচ্ছে, কিন্তু সেটি এখনও পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি। মানে কোর্টের অবস্থা এরকম যে কোন দিক দিয়ে কাকে তুলছে আনছে এরকম আসলে ঠিক রিকগনাইজ করা কঠিন হয়ে পড়ছে। কারণ তাদেরকে কঠোর নিরাপত্তা এবং হেলমেট, বুলেট প্রুফ জ্যাকেট পরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। তো সেই পরিস্থিতির মধ্য দিয়ে বিভিন্ন কোর্টে তোলা হচ্ছে এবং বিচারকরা এসে শুনানি করছেন। তো আইনজীবীরা এখন পর্যন্ত আমাদেরকে শুধু শাহবাগ থানার বিষয়ে রাশেদ খান মেননের রিমান্ড দেওয়া হচ্ছে সেই বিষয়ে তারা নিশ্চিত করেছেন। আর সুজনের বিষয়টি এখন পর্যন্ত আমরা দেখেছি তাকে কোর্টে তোলা হয়নি এবং গারদখানা আছে আসামিদের যেখানে এনে রাখা হয়, সেখানে আমরা জিজ্ঞেস করেছি, তারাও ঠিক সঠিক তথ্য দিতে পারছেন না যে নুরুল ইসলাম সুজনকে আনা হয়েছে কিনা। তবে ফরওয়ার্ডিং এসেছে, নুরুল ইসলাম সুজনকে রিমান্ডে চাওয়া হয়েছে এবং সে বিষয়ে হয়তোবা দুপুরের পরে শুনানি অনুষ্ঠিত হতে পারে। এর আগে 3 জনকে শ্যামল দত্ত, মোজাম্মেল হক বাবু এবং শাহরিয়ার কবির 3 জনকে পৃথক মামলায় 7 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। তাদেরকে গারদে রাখা হয়েছে এবং এখান থেকে তাদেরকে ডিবি অফিসে নিয়ে যাওয়া হবে জিজ্ঞাসাবাদের জন্য। 7 দিন জিজ্ঞাসাবাদ করতে পারবেন পুলিশ, এরকম নির্দেশ দিয়েছেন আদালত। তো আদালতে আরও ছাত্রলীগের বেশ কয়েকজনকে ধরা হয়েছে, আওয়ামী লীগের অন্যান্য ছোটোখাটো পর্যায়ের নেতা তাদেরকে আনা হয়েছে এবং তাদের বিষয়েও রিমান্ড চাওয়া হয়েছে। বেশ বিস্তারিত করে জানাচ্ছিলেন, ধন্যবাদ নুরনবী। এদিকে শাহবাগ থানায় বিএনপি নেতা মির্জা আব্বাসের করা মামলায় রাশেদ খান মেননের
3 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এর আগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় আদাবর থানার গার্মেন্টস কর্মী রুবেল হত্যা মামলায় গ্রেপ্তার ওয়ার্কার্স পার্টির সভাপতি ও সাবেক মন্ত্রী রাশেদ খান মেননকে আবারও 6 দিনের রিমান্ডে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। 27 আগস্ট ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুর রহমানের আদালত এই আদেশ দেন। গত 22 আগস্ট রাজধানীর গুলশান থেকে মেননকে গ্রেফতার দেখানো হয়। পরদিন ওই মামলায় তার 5 দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। আর সেই রিমান্ড শেষে আজ আদালতে হাজির করে গ্রেফতার দেখানো সহ 10 দিনের রিমান্ড চান মামলার তদন্ত কর্মকর্তা আদাবর থানার পরিদর্শক মিন্টু চন্দ্র বণিক। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রাজধানীর উত্তরায় ছাত্র জনতার উপরে গুলিবর্ষণকারী দেলোয়ার হোসেন রুবেলকে গ্রেফতার করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে গাজীপুরের টঙ্গী এলাকায় অভিযান চালায় র্যাব। এক পর্যায়ে দেলোয়ারকে গ্রেফতার করে র্যাব এবং সকালে র্যাব সদর দপ্তর থেকে এই তথ্য নিশ্চিত করা হয়। গত 3 আগস্ট রাজধানী উত্তরার 11 নম্বর সেক্টরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গুলি চালান দেলোয়ার। আর যে ছবি সংবাদ মাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়েও পড়ে। এই গুলিবর্ষণের মামলায় এজাহারভুক্ত আসামি ছিলেন দেলোয়ার। ভারতে অনুপ্রবেশ মামলায় সাবেক বিচারপতি মানিকের জামিন মঞ্জুর করেছেন সিলেটের আদালত। সিলেটের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক এই আদেশ দিয়েছেন। তবে দেশের বিভিন্ন থানায় তার বিরুদ্ধে মামলা থাকায় তিনি এখনই মুক্তি পাবেন না। সকালে কড়া নিরাপত্তায় তাকে আদালত প্রাঙ্গণে এনে এজলাসে তোলা হয়। এ সময় তার পক্ষে সরকার নিযুক্ত আইনজীবী জামিন আবেদন করেন। 23 আগস্ট রাতে কানাইঘাট সীমান্ত থেকে আপিল বিভাগের সাবেক এই বিচারপতিকে আটক করে বিজিবি। আর তার বিরুদ্ধে ঢাকা এবং নোয়াখালীতে 2টি মামলা রয়েছে। উনি এই মামলায় এখানে জামিনপ্রাপ্ত হইলেও ওনার বিরুদ্ধে যেহেতু ঢাকার বিভিন্ন থানার হত্যা সহ বিভিন্ন গুরুতর অপরাধে সহায়তার জন্য মামলা রুজু আছে, ওইসব মামলায় তিনি জেল হাজতে আটক থাকবেন এবং ওনাকে পরবর্তীতে এই জেলখানা থেকে ঢাকায় প্রেরণ করা হবে। গণতন্ত্র দিবস উপলক্ষে নয়াপল্টনে বিএনপির সমাবেশ চলছে। আমাদের সহকর্মী সাইফুদ্দিন রবিনও সেখানে আছেন, আমরা সেখানে যাচ্ছি। রবিন, শুনতে পাচ্ছেন নিশ্চয়ই দুপুর থেকেই তো আসলে এই সমাবেশের মূল আনুষ্ঠানিকতা শুরু হওয়ার কথা রয়েছে। এখনকার অবস্থা সম্পর্কে জানাবেন। নিশ্চয়ই ইতোমধ্যে কানায় কানায় পরিপূর্ণ। বৃষ্টি, আসলে আনুষ্ঠানিকভাবে ঠিক দুপুর 2টার পরে এই সমাবেশটি শুরু হবে, কিন্তু তার আগেই বলা চলে সমাবেশ ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। অর্থাৎ বেলা 11টার পর দলীয় সঙ্গীত প্রথম বাংলাদেশ আবার সেই বাংলাদেশ, সেটির মধ্য দিয়ে মূলত আনুষ্ঠানিকভাবে এটি শুরু হয়ে যায়। অর্থাৎ নয়াপল্টন দলের কেন্দ্রীয় কার্যালয়ে যে সমাবেশটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল 15 সেপ্টেম্বর আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে, সেটি বৈরী আবহাওয়ার কারণে পরিবর্তিত হয়ে আজকে অনুষ্ঠিত হচ্ছে নয়াপল্টনে। এবং 2 দিন এই কর্মসূচি ছিল। এর আগে জানেন নিশ্চয়ই শহীদ মিনারে, কেন্দ্রীয় শহীদ মিনারে গত 15 বছর এবং সাম্প্রতিক আন্দোলনে হতাহতদের স্মরণে একটি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এরপর আজকের এই গণতন্ত্র সমাবেশ, যেখানে প্রধান অতিথি হিসেবে থাকবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, সভাপতিত্ব করবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ইতিমধ্যেই জাসাস অর্থাৎ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা, যেটি বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের একটি, তারা দলীয় সঙ্গীতের পর নানান ধরনের গণজাগরণের গান, কবিতা আবৃত্তি, দেশাত্মবোধক গান, সেসবের মধ্য দিয়ে সমাবেশে অংশ নেওয়া বা আসতে থাকা নেতাকর্মীদের উজ্জীবিত করার এক ধরনের চেষ্টা করছে। ইতিমধ্যেই অনেকে আসছেন, যুক্ত হচ্ছেন এবং এই সমাবেশটিতে মূলত ঢাকা মহানগর, ঢাকা উত্তর এবং দক্ষিণ, সেই সঙ্গে আশপাশের নারায়ণগঞ্জ, গাজীপুর এবং মানিকগঞ্জের নেতাকর্মীরা মূলত যুক্ত হবেন। এর বাইরে বিভিন্ন বিভাগীয় শহরে কিন্তু একই দিনে গণতন্ত্র সমাবেশ এবং র্যালি কর্মসূচিও পালন করছে বিএনপির নেতৃবৃন্দ, যেটি বলছেন যে তাদের যে ধারাবাহিক আন্দোলন সংগ্রাম বিগত দিনগুলোতে তারা করে আসছিলেন বিগত সরকারের বিরুদ্ধে গণতন্ত্র পুনরুদ্ধারের, সেটি এখনও তারা অব্যাহত রেখেছেন এবং আগামী দিনে এবং বিজয়ের দ্বারপ্রান্তে, এমনকি উল্লেখ করে তারা বলছেন যে আগামী দিনে চূড়ান্ত বিজয় অর্থাৎ নিরপেক্ষ সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠার যে বিজয়, সেই বিজয় অর্জন করেই মূলত তারা ঘরে ফিরবেন এবং গণতন্ত্র পুনরুদ্ধার, বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা, গণতন্ত্রের চর্চা, সেটি বিএনপি অব্যাহত রাখবে এবং তাদের এই কার্যক্রম বা সমাবেশ বা আন্দোলন, সেটিও তারা অব্যাহত রাখবেন চূড়ান্ত বিজয় অবধি, বিজয়ের দ্বারপ্রান্তে পৌঁছানো অবধি। বৃষ্টি, বেশ বিস্তারিত করে জানাচ্ছিলেন, ধন্যবাদ রবিন। অ্যান্থনি আকাশ গোমেজের অপমৃত্যুতে দায়ী ব্যক্তিদের শাস্তির দাবিতে প্রতিবাদ ও মানববন্ধন করে সম্মিলিত খ্রিস্টান সমাজ। সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধনের আয়োজন করে সম্মিলিত খ্রিস্টান সমাজ। আর এ সময় আকাশ গোমেজের স্বজনদের অভিযোগ, টাকা চুরির মিথ্যা অভিযোগ দিয়ে আকাশের মোবাইল ও মানিব্যাগ রেখে দেয় TAS গ্রুপ।
এতে করে মানসিকভাবে ভেঙে পড়েন আকাশ। এক পর্যায়ে আত্মহত্যার পথ বেছে নেন। সম্মিলিত খ্রিস্টান সমাজের মহাসচিব বললেন, আকাশ আত্মহত্যা করেনি, একজনের অনিয়ম অন্যজনের উপর চাপিয়ে দিয়ে তাকে আত্মহত্যা করতে বাধ্য করা হয়েছে। আকাশের মৃত্যুর ঘটনায় সংশ্লিষ্ট সবাইকে শাস্তির আওতায় আনার দাবি জানায় সম্মিলিত খ্রিস্টান সমাজ। আমরা তো বলতে চাই সে আত্মহত্যা করেনি, তাকে আত্মহত্যার প্ররোচনা দেওয়া হয়েছে। প্রধান উপদেষ্টা বরাবর আমরা এটাই চাই যে যারা বা যে কোম্পানি এর জন্য দায়ী তাদের আমরা উপযুক্ত শাস্তি দিতে চাই। আসলে শিল্পাঞ্চলে আজও 19টি পোশাক কারখানা বন্ধ, তবে অন্য কারখানায় পুরোদমে উৎপাদন চলছে। কাজে যোগ দিয়েছেন শ্রমিকরা। শিল্প পুলিশ জানিয়েছে 2টি পোশাক কারখানার শ্রমিকদের সংঘর্ষে একজন নিহত হয়েছে, বেশ কয়েকজন আহত হয়েছে। আসলে অনির্দিষ্টকালের জন্য 18টি বন্ধ, একটি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। সকাল 8টা থেকেই খোলা কারখানার শ্রমিকরা কর্মস্থলে যোগ দেন এবং শিল্পাঞ্চলে যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। সেনা টহল অব্যাহত রয়েছে এবং বেশ কিছুদিন ধরেই নানা দাবিতে আসলে অশান্ত, কঠোর ব্যবস্থার পাশাপাশি সামাজিক উদ্যোগ নেওয়া হয়েছে। বকেয়া বেতনের দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চক্রবর্তী এলাকার মহাসড়কে অবস্থান নিয়েছেন বেক্সিমকো টেক্সটাইলের শ্রমিকরা। এতে করে ওখানে যানজটের তৈরি হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছেন। এদিকে বেতন বাড়ানোর দাবিতে চন্দ্রার একটি পোশাক কারখানার সামনেও অবস্থান নিয়েছেন শ্রমিকরা। বিশ্বকর্মা পুজো উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরে আজ আমদানি রফতানি বাণিজ্য বন্ধ। এর ফলে ভারতের উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলোর সাথে সব ধরনের বাণিজ্য বন্ধ হয়ে গেছে এবং আখাউড়া স্থলবন্দর C&F অ্যাসোসিয়েশনের কোষাধ্যক্ষ রাজীব ভূঁইয়া জানিয়েছেন, বিশ্বকর্মা পুজো উপলক্ষে সকাল থেকেই আমদানি রফতানি কার্যক্রম বন্ধ। ভারতীয় ব্যবসায়ীরাও বাণিজ্য বন্ধ রাখতে অনুরোধ জানিয়েছিলেন। বুধবার সকালে ত্রিপুরায় মাছ রফতানির মধ্য দিয়ে আবারও বাণিজ্য কার্যক্রম শুরু হবে। ইমিগ্রেশন ইনচার্জ খায়রুল আলম জানিয়েছেন, বাণিজ্য বন্ধ থাকলেও পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক রয়েছে। মিয়ানমারের টাইফুন ইয়াগির প্রভাবে চলমান বন্যা ভূমিধসে 200 ছাড়িয়ে গেছে প্রাণহানি, এখনও 80 জন নিখোঁজ। এ পর্যন্ত 226 জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে জান্তা প্রশাসন। ক্ষতিগ্রস্ত হয়েছে 6,31,000 মানুষ। রাস্তাঘাট বিধ্বস্ত হয়ে যোগাযোগ ব্যবস্থা ব্যাহত এবং হাজার হাজার একর কৃষি জমি তলিয়ে গেছে। শান প্রদেশ সহ বিভিন্ন অঞ্চলের প্রত্যন্ত এলাকাগুলোতে কোনো সহায়তা পৌঁছায়নি এখনো। তাই বাধ্য হয়ে গত সপ্তাহের শেষে প্রতিবেশী ভারতের কাছে সাহায্য চেয়েছে মিয়ানমার জান্তা। খাবার, কাপড়, ওষুধ পাঠিয়েছে প্রতিবেশী দেশটি। ভিয়েতনাম, লাওস ও থাইল্যান্ডেও তাণ্ডব চালিয়েছে টাইফুন ইয়াগি। ভিয়েতনামে কমপক্ষে 192 জনের মৃত্যু হয়েছে, 2,30,000 ঘরবাড়ি বিধ্বস্ত। ঘূর্ণিঝড় বরিসের প্রভাবে সৃষ্ট বন্যায় ইউরোপের মধ্য পূর্বাঞ্চলে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে 15 জনে। বিশেষজ্ঞরা বলছেন, গেল 2 দশকে এমন ভয়াবহ বন্যা দেখেনি ইউরোপ। সবচেয়ে ক্ষতিগ্রস্ত চেক প্রজাতন্ত্র ও পোল্যান্ড সীমান্তবর্তী এলাকাগুলো। বেশ কয়েকটি সেতু ভেঙে গেছে, বিধ্বস্ত হয়েছে বহু বাড়িঘর, অনেক যানবাহনও ক্ষতির শিকার হয়েছে। পোল্যান্ডেও ক্ষয়ক্ষতি বেড়েই চলেছে। ভয়াবহ অবস্থা রোমানিয়ায়। গেল সপ্তাহেই দেশটির বন্যা কবলিত এলাকায় 6 জন প্রাণ হারিয়েছেন। অস্ট্রিয়াতেও বন্যা পরিস্থিতির অবনতি ঘটেছে। রোববারও রাজধানী ভিয়েনা থেকে 2 জনের মরদেহ উদ্ধার করা হয়। এ ছিল যমুনা নিউজের আয়োজনে। সাথে থাকার জন্য ধন্যবাদ। নিরাপদে থাকবেন।